বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। অখিল গিরিকে মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। আর এই মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়ার পরে মহিলা রেঞ্জ অফিসারকে যে কদর্য ভাষায় তিনি আক্রমণ করেছেন, যে কথা বলেছেন, সংবাদ মাধ্যমের চাপে কি তাকে সরিয়ে দেওয়া হলো, বা বিরোধীদের চাপে কি তাকে সরিয়ে দেওয়া হলো, নাকি অন্য কোনো রাজনৈতিক কারণে তাকে সরিয়ে দেওয়া হলো? আসলে এক ঢিলে দুই পাখি মারল তৃণমূল কংগ্রেস। কারণ আমরা জানি যে অখিল গিরি পূর্ব মেদিনীপুরের যে তৃণমূল কংগ্রেসের একটা যে স্তম্ভ বলা যায়। কারণ অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী অর্থাৎ অধিকারী পরিবার যখন গেরুয়া শিবিরের দিকে ঝুঁকে পড়ে, তারপরে অখিল গিরি তার নেতৃত্বেই কিন্তু পূর্ব মেদিনীপুরের রাজনীতির স্রোত বয়ে চলছিল। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে অখিল গিরির উপর ভরসা রেখেছিল দল। কিন্তু সম্প্রতি যে নির্বাচন হয়েছে, অর্থাৎ লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে প্রেস্টিজ ইস্যু ছিল কাঁথি এবং তমলুক, এই দুটি আসন। কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই, তিনি প্রার্থী ছিলেন, বিজেপি প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিলেন উত্তম বারিক, যিনি জেলা পরিষদের সভাধিপতি। সে উত্তম বারিককে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছিল। আর এই উত্তম বারিককে টিকিট দেওয়ার পরেই অখিল গিরি এবং তার পুত্র সুপ্রকাশ গিরি, যাদের উপরে তৃণমূলের দীর্ঘদিন ধরে জেলা রাজনীতির ভার ছিল, তারা খানিকটা ক্ষোভ প্রকাশ করে, রুষ্ট হয়। তাদেরও আশা ছিল হয়তো অখিল গিরি বা তার পুত্র সুপ্রকাশ গিরি, এদের কাউকে হয়তো সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে। কিন্তু উত্তম বারিককে টিকিট দেওয়ার পরেই তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তো আগেই ছিল। মানে উত্তম বারিক জেলা পরিষদের সভাপতি হওয়ার পর থেকেই অখিল গিরির সঙ্গে একটা অম্লমধুর সম্পর্ক দেখা যায়। তো সেই জায়গা থেকে নির্বাচনের সময় দেখা গিয়েছিল যে এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিল এখানে পর্যবেক্ষক হিসেবে এই কেন্দ্রে নির্বাচনের সময়। এবং তিনিও প্রায় দুই গোষ্ঠীকে এক জায়গায় বসালেও যে একটা মনোমালিন্য ছিল, সেই মনোমালিন্য কিন্তু কমেনি এবং উত্তম বারিক কিন্তু পরাজিত হয়। কিন্তু প্রশ্ন হলো যে তাহলে এক ঢিলে দুই পাখি কেন? সেটা যেমন একটা দিক, এবং অন্য আরেকটা দিক হচ্ছে তৃণমূলের 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে মানবিক হতে বলেছেন। সে মানবিক হওয়ার কথা বলতে গিয়ে তিনি যে যে বিষয়গুলোর দিকে নজর দিয়েছেন, দেখা যাচ্ছে যে অখিল গিরি একজন মহিলা রেঞ্জ অফিসারকে কদর্য ভাষায় আক্রমণ করার পরে তৃণমূল 2026-এর নির্বাচনে এখন থেকে যে কোমর বেঁধে নামতে চাইছে এবং দলের গায়ে যাতে আর কোনো কালিমা লিপ্ত না হয়, দল যাতে আর কোনো কালিমা লিপ্ত না হয়, সেই চেষ্টা করছে। তখন অখিল গিরির এই মন্তব্য বিরোধীদের একটা বড় হাতিয়ার তুলে দিয়েছে। মানে এর আগে আমরা দেখেছিলাম যে এই অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা মন্তব্যের জেরেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল শাসক দলকে। ক্ষমা চেয়েছিল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় অখিলের বিরুদ্ধে কিন্তু কোনো কঠোর পদক্ষেপ করা হয়নি, মন্ত্রিত্বে বহাল থেকেছেন তিনি। আর এবার সেই অখিলের নিশানায় মহিলা সরকারি অফিসার, এবং মহিলা রেঞ্জ অফিসারকে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা গেছে। তাকে তিনি যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, সেই আক্রমণের পরই 24 ঘন্টার মধ্যে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার নির্দেশেই অখিল গিরিকে পদত্যাগ করতে বলা হয়। যদি তিনি পদত্যাগ না করেন তাহলে সরাসরি তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে, এই হুঁশিয়ারিও দেওয়া হয়। শুধু তাই নয়,
আহ, মহিলা রেঞ্জ অফিসারকে তিনি যে ভাষায় কথা বলেছেন, দুঃখ প্রকাশ করার কথাও তিনি বলেছিলেন, কিন্তু বলা হয়েছিল দলের তরফ থেকে, যদিও তিনি বলেছেন দুঃখ প্রকাশ তিনি করবেন না, ঘটনা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করতে পারেন, কিন্তু ওই মহিলা রেঞ্জ অফিসারের কাছে তিনি কোনো দুঃখ প্রকাশ করবেন না। তো এখন প্রশ্ন হলো, একদিকে হচ্ছে দলের ভাবমূর্তি, এবং সেই দলের ভাবমূর্তি রক্ষার্থে তড়িঘড়ি 24 ঘন্টার মধ্যে যেমন একদিকে অখিলগিরিকে নির্দেশ দেওয়া হলো মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া, আরেক দিকে জেলা রাজনীতিতে এই যে যে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস, তার যে অন্তর্তদন্ত চলছিল, সেখানে বোঝাই গেছিল যে অখিলগিরি এবং তাদের যে সমর্থকরা বা তাদের যে কর্মী সমর্থক রয়েছেন তৃণমূল কংগ্রেসের, সেই গোষ্ঠীর সমর্থকরা সেভাবে সক্রিয় হননি নির্বাচনের সময়, এবং তাদের সক্রিয় সহযোগিতা পাওয়ার কথা ছিল, সেটা হয়নি। ফলে অখিলগিরির যে আহ আহ, প্রতি দলের একটা আহ অর্থাৎ অন্তর্তদন্তে অখিলগিরির যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় তাই ভাবছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই মহিলা রেঞ্জ অফিসারকে অখিলগিরি যে কদর্য ভাষায় আক্রমণ, এটা যেন তৃণমূল কংগ্রেসের কাছে একটা লোপ্পা বলে ক্যাচ তোলার মতো বিষয় হয়ে যায়, এবং তাই আর তড়িঘড়ি দেরি না করেই একদিকে জেলা রাজনীতির যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হলো। আর অন্যদিকে 2026 লোকসভা নির্বাচনে কোমর বেঁধে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছিল তৃণমূল কংগ্রেস, যাতে কোথাও দলের আর কালিমা লিপ্ত না হয়, সেই জন্যে আহ একটা কোথাও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল, এবং তড়িঘড়ি সেই ব্যবস্থা নিয়ে এক ঢিলে দুই পাখি মারল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা দেখেছিলাম এর আগে শুধুমাত্র অখিলগিরি নয়, শাসক দলের বহু নেতা মন্ত্রীকেই বিভিন্ন মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল, বিরোধীরা তাদের পদত্যাগ চেয়ে সরব হয়েছিল, দুর্নীতিতে নাম জড়িয়েছে বহু নেতার, তবে শাসক দলের তেমন কড়া নির্দেশ কিন্তু কখনো আর সামনে আসেনি। তিহার জেলে বন্দী থাকা অনুব্রত মণ্ডলী হোক, বা প্রেসিডেন্সি জেলে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক হোক, বা আমরা যদি বলি যে শেখ শাহজাহান, অর্থাৎ বসিরহাটের যে ঘটনা, সেই শেখ শাহজাহানের কথাই বলা হোক, সবসময় অভিযুক্ত নেতা মন্ত্রীদের পক্ষেই কথা বলতে শোনা গিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। একমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ছিল। প্রথম সারির একজন নেতা হওয়া সত্ত্বেও, তার পাশে থাকলেও, যখন দেখা গেল যে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকার পাহাড় এবং সোনা দানা উদ্ধার হচ্ছে, তখন তাকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস। বারবার সেই পার্থের উদাহরণ দিয়েই তৃণমূল দাবি করে যে তারা আইন শৃঙ্খলা নিয়ে কতটা তৎপর, অর্থাৎ দলের আইন শৃঙ্খলা নিয়ে তারা কতটা তৎপর। তবে অখিলগিরিতে যেভাবে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হলো, এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। গত 13 বছরে 24 ঘন্টার মধ্যে কোনো প্রথম সারির নেতাকে তড়িঘড়ি এভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির তৃণমূল কংগ্রেসের নেই। এইবার এই রকম একটা তড়িঘড়ি এই ব্যবস্থা নিয়ে একদিকে যেমন বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া হলো, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হলো, তেমনি অন্যদিকে যে এই যে দলের একটা স্বচ্ছ ভাবমূর্তি এবং কর্মী সমর্থক যারা একটু এইরকম রয়েছেন এখনো, যাদের মুখে এখনো কুকথার স্রোত বেরোয়, তাদেরকেও দল বার্তা দিল, বাবু আর নয়, যা হয়েছে অনেক করেছো, এবার থেকে একটু সমঝে চলতে হবে। যদি দলের নীতি, দলের যে আইন শৃঙ্খলা, সেগুলো মেনে না চলো, তাহলে অখিলগিরির মতো অবস্থা হবে। অর্থাৎ সেটা একদিকে বুঝিয়ে দেওয়া হলো। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা রাজনীতিতে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, উত্তম বারিক তারা এই প্রজন্মের বলা যায় নেতা, তারা তরুণ প্রজন্ম, আর সেই সঙ্গে রয়েছেন অখিলগিরি। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, অর্থাৎ যখন বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে দলে কোনো রকম গোষ্ঠী থাকলে চলবে না, এটা বারবার বলা হচ্ছে। সেখানে এই যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে দলকে
পরাজিত হতে হচ্ছে বা দলকে বিভিন্ন ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ছে, তো সেই জায়গাটা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব কমাতে হলে বা গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে হলে এরকম একটা সিদ্ধান্ত কিছুদিন ধরে নেওয়ার একটা পরিকল্পনা চলছিল। আর সেই পরিকল্পনা একদম আহ যাতে সফল হয় সেই সুযোগ করে দিলেন তিনি নিজে, অখিল গিরি। এবং তিনি কি করলেন যে আহ এমন একটি ঘটনা ঘটালেন, রেঞ্জ মহিলা অফিসারকে, মহিলা রেঞ্জার অফিসারকে কদর্য ভাষায় আক্রমণ করলেন এবং তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বোঝাবার চেষ্টা করেছেন যে দল কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হয় না। সেটাই এবার প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেস যা বলে তাই করে। এখন থেকে প্রচারের অভিমুখ কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো। এখন দেখার যে এর পরে যদি সত্যি সত্যি আরো কোনো নেতার মুখে এমন কথা শোনা যায় এবং অখিলগিরি তিনি জেলা রাজনীতিতে এরও এখন যদি অপ্রাসঙ্গিক হয়ে পড়েন, তিনিও কি করেন, আমাদের নজর এখন সেদিকেই থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।